ক্রমেই তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। 4 দিনের যৌথ হামলায় ইরানের সহস্রাধিক বেসামরিক নিহত। ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত সূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার, জানালেন পরিবেশ মন্ত্রী। সরকার প্রধানের সঙ্গে আনসার বিডিপিডিটির সাক্ষাৎ। এবং প্রসিকিউশনের আবেদনে আজ হচ্ছে না রামপুরায় কার্নিসের ঝুলন্ত ব্যক্তিকে গুলির মামলার রায়। গণহত্যায় উস্কানিতে জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। ক্রমেই তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। চলতি সপ্তাহে অভিযান শুরুর পর প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে 1000-এর বেশি বেসামরিক নিহত হয়। এদিকে ইসরায়েলের ভূমিসহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আঘাত অব্যাহত রেখেছে তেহরান। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। সমুদ্রপথে হামলা আর ব্যাপক সামরিক অভিযান মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একই সঙ্গে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন। সাইপ্রাস যেহেতু ইইউ এর সদস্য রাষ্ট্র, তাই সনদ অনুযায়ী দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয় ফ্রান্স। ম্যাক্রো বলেন, বাল্টিক সাগর থেকে ইতোমধ্যে চার্লস দ্য গল রওনা হয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যে ভূমধ্যসাগরে পৌঁছে যাবে। এদিকে ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে অভিযান শুরুর পর থেকে 50,000-এর বেশি সেনা, 200টি যুদ্ধ বিমান, 2টি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। তাদের দাবি, অভিযানে 17টি ইরানি নৌযান ধ্বংস এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান সীমান্তবর্তী কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানের স্থল হামলা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা গোপনে কুর্দিদের অস্ত্র সরবরাহ করছে। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের নিরাপত্তা বাহিনীকে দুর্বল করা, যাতে বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ জোরদার হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 1.9% বেড়ে প্রতি ব্যারেল $79.25 পৌঁছেছে। মার্কিন বাণিজ্যিক তেলের দামও প্রায় 1.5% বৃদ্ধি পেয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনী, IRGC ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হামলায় নিহত খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে সমাহিত করার কথা জানায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি রিপোর্ট। ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দেশটির বিপ্লবী গার্ড ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরেই। এদিকে তেহরানের পশ্চিম প্রান্তে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, সেখানে গোপনে পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরির কাজ চলছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান এখন পর্যন্ত 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও 2000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে পাল্টা হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও মিসাইল লঞ্চার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা না যায় তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গেল 4 দিনে বাংলাদেশ থেকে মোট 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চরম ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। কাতার 1 মাসের জন্য ভিসার মেয়াদ বাড়ানোয় সেখানকার প্রবাসীরা কিছুটা স্বস্তিতে থাকলেও বিপাকে অন্য দেশের যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, গত 4 দিনে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ থেকে। এই সময় যারা বিদেশগামী যাত্রীরা আছে বাংলাদেশ থেকে তাদের মতামত কি এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন বিমানবন্দরের? এই মুহূর্তে আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে সংঘাত চলমান রয়েছে এর ফলে কিন্তু এর প্রভাব সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর পড়েছে। এর ফলে কিন্তু একের পর এক ফ্লাইট কিন্তু বাতিল হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে মূলত এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু ফ্লাইট বাতিল হওয়া শুরু হয় এবং এর পর থেকে কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু একের পর এক যে মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে। আজকে দুপুর নাগাদ কিন্তু আমাদের কাছে যে তথ্যটি রয়েছে আজকে দুপুর নাগাদ এখন পর্যন্ত 10টি ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে এবং এখন পর্যন্ত যে গত 28 ফেব্রুয়ারি থেকে নিয়ে আজকে পর্যন্ত কিন্তু মোট 157টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাদেরকে দিয়ে থাকে যে আগামী 5 মার্চ পর্যন্ত কিন্তু যে বাংলাদেশ এয়ারলাইন্স যে রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি রুটে কিন্তু আসলে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এসব রুটের কথা যদি একটু বলি আপনাদেরকে, এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আবুধাবি, শারজাহ, সৌদি আরব, দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। এই যে 6টি রুট, এই 6টি রুটে কিন্তু বাংলাদেশ যে এয়ারলাইন্সের যে বিমান রয়েছে সেটি কিন্তু চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং এই যে বিমান চলাচল বন্ধ, এই বিমান চলাচল বন্ধের কারণে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব বিদেশগামী যাত্রী যারা রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে এবং অনেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান দেখেছি আমরা। তবে গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে যাত্রীর চাপ অনেকটাই আমরা কম দেখেছি এবং মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রী যারা রয়েছে তাদের সংখ্যাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। এছাড়াও আমরা সৌদি আরবগামী যাত্রীর সংখ্যাটি একটু বেশি দেখেছি এবং যারা মূলত উমরা হজ পালন করতে যেসব যাত্রীরা যাচ্ছে তাদের চাপ কিন্তু আমরা এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু বেশি দেখছি। তো ইমা, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দুপুর 11:30টার দিকে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ আছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আয়োজিত বৈঠক ভালো হয়েছে বলে জানান পল কাপুর। সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন পল কাপুর। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পল কাপুরের সঙ্গে মন্ত্রীদের সাক্ষাতের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি কিন্তু তার ব্যস্ত সময় পার করছেন এবং সকালে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে তিনি বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন এবং এরপরে কিন্তু এখন সচিবালয়ে
6 নম্বর ভবনে কিন্তু তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন পর্যায়ক্রমে। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে তিনি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বাণিজ্য মন্ত্রী কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদের গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যিক চুক্তিতে এমন অনেক ধারা আছে যেগুলো নিয়ে দুই দেশই কাজ করতে চান, দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। পাশাপাশি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক রায় দিয়েছে, এই অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান। এবং বাণিজ্যমন্ত্রী আরও একটি বলেছেন যে বৈঠকে তারা পল কাপুরের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে নন ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে, তবে এই বাধা সরাতে পারলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আসবে এবং বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে পল কাপুর আশ্বস্ত করেছেন। এখন কিন্তু এর আগে কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাজের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু সহ মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত নানা পরিস্থিতি নিয়ে কিন্তু এর আগে আলোচনা হয়েছে। এবং এখন কিন্তু সচিবালয়ে 6 নম্বর ভবনে তিনি কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠকের পরে কি আলোচনা হয়েছে সেগুলো হয়তো আপনাকে পরের ঘন্টায় জানাতে পারবো। তো এখনও পল কাপুরের সঙ্গে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীর বৈঠক চলছে। তো পল কাপুর যে ব্যস্ত সময় পার করছেন, এরপরে হয়তো আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তো আমার কাছে সচিবালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। আগামী মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এর আগে সকাল 9:15 থেকে সচিবালয় অফিস শুরু করেন প্রধানমন্ত্রী। শুরুতেই আনসার ও বিজেপির মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মফিউর, বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর যে বৈঠক হলো, এ ব্যাপারে এই বিষয়ের কর্মসূচি সম্পর্কে কি জানাচ্ছেন জানাবেন। ধন্যবাদ ইমা। আপনি যেমনটি বলছিলেন যে সচিবালয়ে আজকে প্রধানমন্ত্রী সকাল 9:15টায় প্রবেশ করেছেন, আমরাও সেটি দেখতে পেয়েছি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী এখানে আসার পর তার নিয়মিত যে কার্যসূচি রয়েছে সে অনুযায়ী তিনি তার বৈঠকগুলো একে একে করতে থাকেন। আমি আপনাকে যদি বৈঠকগুলো আগে বলি যে কী কী বিষয়ে তিনি আজকে বৈঠক করেছেন এবং করবেন, সেগুলো হচ্ছে সকালে তো আপনি যেটা বললেন যে আনসার ভিটিপির সাথে বৈঠক করেছেন। আনসার ভিটিপির সাথে বৈঠকে বাহিনীর যে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বাহিনীর উন্নতির বিষয়ে আরও কী কী করা যায় সে বিষয়েও প্রধানমন্ত্রী আনসার ভিটিপির যে মহাপরিচালক রয়েছেন তাকে পরামর্শ দিয়েছেন। এরপর তিনি একটি বৈঠক করেন বৃক্ষরোপণ বিষয়ে। এখানে বৃক্ষরোপণের বিষয়ের বৈঠকের শেষে যে পরিবেশ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে এখানে আব্দুল আউয়াল মিন্টু যিনি আছেন পরিবেশ মন্ত্রী, তিনি বলেছেন যে বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর হিসেবে আগামী 5 বছর বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন 25 কোটি বৃক্ষরোপণ করা হবে এবং এটি একটি বিশাল অ্যামাউন্ট বলা যায় বৃক্ষরোপণের হিসাব থেকে শুরু করলে। আর এছাড়া যে কার্বন যে নিঃসরণের বিষয় রয়েছে, এই বিষয়ে একটি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ কার্বন ক্ষতি থেকে বাঁচতে কী পরিমাণ কার্বন নিঃসরণের ক্ষতিপূরণ পেতে পারে সেটিও আলোচনায় উঠে এসেছে। একই সাথে এই বৈঠকে তখন মন্ত্রী যখন কথা বলছিলেন তখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। তিনি বলেছেন যে হ্যাঁ, জ্বালানি বিষয়ে কথা হয়েছে, সংকটে নিয়ে সরকার ওয়াকিবহাল আছে, এই বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া এরপরে যে বৈঠকগুলো আছে সেগুলো আমি যদি আপনাকে একটু ধারাবাহিকভাবে বলি, একটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে একটি বৈঠক রয়েছে। বৈঠকটি চলছে এখন 11:30 শুরু হয়েছে। এরপর আর কিছুক্ষণ পরে শুরু হবে হচ্ছে নির্বাচনী ইশতেহার যে কৃষক কার্ড চালুর কথা ছিল, সেই কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি শুরু হবে আর দুপুর 1:30টার সময়। 1:30টায় বৈঠকটি শুরু হওয়ার পর কৃষক সুরক্ষা নিয়ে যে বৈঠকটি হবে সেখানে কৃষকদের সুরক্ষা, কৃষক কার্ড কীভাবে পাবেন, কীভাবে তাদের বিস্তারিত কার্ডের সুবিধা পাবেন সে বিষয়ে আলোচনা হবে। এবং প্রধানমন্ত্রী এইখানে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য যে কমিটির লোকজন রয়েছেন এবং যে এই সেল যে গঠন করা হয়েছে সেলের লোকজনদেরকে তিনি পরামর্শ দেবেন যে কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, কোন কোন ধরনের কৃষক কী কী ক্রাইটেরিয়ার কার্ড পাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
তো ইমা, এই ছিল সচিবালয় আমার কাছ থেকে, এখান থেকে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। 24-এর অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে একজনকে গুলি এবং দুজনকে হত্যার মামলায় রায় আজ হচ্ছে না। মামলায় কিছু অসঙ্গতি থাকায় প্রসিকিউশন টিম সময় চায়, ট্রাইব্যুনাল তাদের 4 সপ্তাহের সময় দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ সময় দেন। একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা উস্কানি দেওয়া মামলায় জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়াও আজ মানবতা বিরোধী অপরাধ মামলায় তাপস নানকের স্টেট ডিফেন্স রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, রামপুরার মামলা সহ ট্রাইব্যুনালের অন্য মামলাগুলোর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এ ব্যাপারে জানাবেন। ইমা, প্রথমে আগে বলে রাখি যে রামপুরার কার্নিশে একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার যে মোট 5 আসামি রয়েছে, এর মধ্যে একজন কিন্তু গ্রেপ্তার রয়েছে। তিনি হচ্ছেন তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তো যে বিষয়টি হচ্ছে, প্রসিকিউশন টিমের কাছে সাম্প্রতিক সময়ে একটি ফুটেজ এসেছে। সেটি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এএসআই চঞ্চল চন্দ্র সরকার সে সময়ে, অর্থাৎ ঘটনার দিন, একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ফোনের মাধ্যমে নির্দেশ পেয়ে কিন্তু গুলি চালাচ্ছেন, এরকম একটি ফুটেজ ক্লিপ সাম্প্রতিক সময়ে প্রসিকিউশন টিমের কাছে এসেছে। এবং এই বিষয়টি কিন্তু মামলার প্রমাণ হিসেবে কিন্তু যে নথি থাকে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, এবং একই সঙ্গে যিনি নির্দেশ দিচ্ছিলেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকেও কিন্তু আসামি করা হয়নি। তবে সে ঊর্ধ্বতন কর্মকর্তা কে, এই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে জানা যায়নি। তো এই কারণেই কিন্তু প্রসিকিউশন টিমের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে কিন্তু এটি প্রমাণ হিসেবে সংযুক্ত হওয়া দরকার, এবং যিনি নির্দেশ দিয়েছেন তাকেও আসামি করা দরকার। তো সেক্ষেত্রে কিন্তু প্রসিকিউশন টিম সময় চেয়েছেন, এবং এক্ষেত্রে ট্রাইব্যুনাল তাদেরকে 4 সপ্তাহ সময় দিয়েছেন। তো এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এবং এই জন্য তাকে প্রশ্ন করা হয় যে এক্ষেত্রে কোনো উদাসীনতা ছিল কি না প্রসিকিউশন টিমে। তিনি জানিয়েছেন যে না, এটি একটি ভুল হয়েছে, এটি কিন্তু কোনো ধরনের কোনো উদাসীনতা নয়। এদিকে কিন্তু তাকে আরও একটি প্রশ্ন করা হয় যে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়টি তার কাছে প্রশ্ন থাকে। তিনি বলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনি চেষ্টা চলছে। তো এদিকে কিন্তু এই ট্রাইব্যুনালে কিন্তু আজকে জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। এই বিষয়ে পরবর্তীতে জানানো হবে। তো আপাতত এই ছিল ট্রাইব্যুনাল থেকে পাওয়া আমার কাছে তথ্য। এমা, মুদাসসির, আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বাংলাদেশের ঈদ বাজার। রমজান শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। নিত্য নতুন ডিজাইনের সব কাপড় পাওয়া যাচ্ছে বিপণী বিতান, মার্কেট, ফুটপাত সহ সবখানি। মার্কেটের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কেনাকাটার আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রোজার মাঝামাঝি এই সময় ঈদ কেনাকাটার চিত্র কেমন দেখছেন সেখানে, জানাবেন। দেশের সর্ব উত্তরের যে বিভাগ, রংপুর বিভাগ, এই রংপুর বিভাগের যদি পবিত্র সিয়াম সাধনা অর্থাৎ ঈদ উল ফিতরের এই বাজার কেনাকাটার যদি আপনাকে তথ্য বলি, যে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, সুপার মার্কেট, সালেক মার্কেট সহ ফুটপাতের যে দোকানগুলো নেই, প্রত্যেকটি দোকানেই কিন্তু জমে উঠেছে কেনাকাটা। বিক্রেতাদের সঙ্গে যেটা কথা হয়েছে, তারা যেটি বলার চেষ্টা করেছেন যে সরকারি চাকরিজীবী এবং সাধারণ চাকরিজীবী তারা কিন্তু বেতন এবং বোনাস পাওয়া শুরু করেছে, যার কারণেই কিন্তু এই কেনাকাটা মোটামুটি ভাবে জমে উঠেছে। যারা পরিবার পরিজন আছে তারা কিন্তু আপনাকে যদি দেখাই, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সহ স্বজনদের কিন্তু তারা কেনাকাটা শুরু করেছে। এবং এখানে যদি দেখায় যে এই জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্সে মোটামুটি ভাবে বেশ কয়েকদিন ধরে তারা কেনাকাটা শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই প্রতিটি শপিং কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বকাটে বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না হয়,
এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যাতে জাল টাকার ক্ষতিগ্রস্ত না হয় এজন্য কিন্তু তারা জাল টাকা শনাক্ত করার জন্য অত্যাধুনিক মেশিন কিছু কিছু শপিং কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে। এখানে একজন বিক্রেতা আছে, আমরা তার কাছে জানবো যে এবছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটার কি অবস্থা একটু জানতে চাই। বিসমিল্লাহ। প্রথমে আমি মোহনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বছর অন্যান্য বছরের তুলনায় ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। হ্যাঁ, আমরা শুরু থেকে খুব হতাশা ছিলাম, এখন আস্তে আস্তে একটু একটু কাস্টমার আসা শুরু করতেছে। আমরা আশাবাদী সামনে হয়তো ভালো কিছু হবে। আমাদের এখানে রেডিমেড পাঞ্জাবি, শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জেন্টস আইটেম সবকিছুই আছে, কিন্তু কাস্টমার ওইভাবে আমরা পাচ্ছি না অন্য বছরের তুলনায়, এবার খুবই কম। আশা করি সামনে হয়তো বা ভালো হবে, ওই অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি দেখলেন যে রংপুরের যে দেশের সর্ব উত্তরের যে বিভাগ রংপুর বিভাগ, এই রংপুর বিভাগের জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন কমপ্লেক্সে কিন্তু কেনাকাটা বেশ জমে উঠেছে এবং এই জমে ওঠার কারণে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু বেশ নন্দিত, তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু এই কেনাকাটা করতে পারতেছে। ইমা, এই ছিল দেশের সর্ব উত্তরের যে বিভাগ রংপুর বিভাগের ঈদ উল ফিতরের কেনাকাটার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ পাওয়া যাবে আগামী 14 মার্চের ট্রেনের আসনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। 15 মার্চের টিকিট 5 মার্চ, 16 মার্চের টিকিট 6 মার্চ, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের টিকিট 9 মার্চ বিক্রি করা হবে। এ নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, অনলাইনে টিকিট বিক্রিতে কোনো ধরনের জটিলতা আছে কিনা এবং যাত্রীরা এ ব্যাপারে কোনো ভোগান্তিতে পড়ছে কিনা এ বিষয়ে জানাবেন। যে ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার যে শিডিউল, সেই শিডিউলটা আমরা পেয়েছি। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 3 মার্চ থেকে আরম্ভ করে 10 দিনের অগ্রিম যে টিকিট, অর্থাৎ 3 মার্চের টিকিট 13 মার্চের টিকিটটা পাচ্ছে 13 মার্চের যাত্রীর জন্য। ঠিক এইভাবে আসলে 9 তারিখ পর্যন্ত, 9 মার্চ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত যে রাজশাহীতে আসা বা ঢাকা থেকে বা অন্যান্য যাত্রা থেকে আসার যে আসার টিকিটটা পাবে এবং পুনরায় যাওয়ার টিকিট যেটা, সেটা হচ্ছে যে 13 তারিখ থেকে আসলে মার্চের 13 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 23 তারিখের টিকিট 23 মার্চের টিকিটটা পাবে 13 তারিখ। এইভাবে 10 দিন অগ্রিম রেখে আসলে টিকিট বিক্রির যে শিডিউল, সেই শিডিউলটা আছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমরা পেয়েছি এবং বাংলাদেশ রেলওয়ে যেটা আমাদেরকে জানিয়েছে যে তাদের রেলওয়ে সেবা নামের যে অ্যাপ, সেই অ্যাপস এর মাধ্যমে এবং সেই অ্যাপস এর মাধ্যমে আপনার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার তারা যে শর্ত, সেই শর্ত আমরা দেখেছি। সেখানে তারা জানিয়েছেন যে একজন ক্রেতা 4 জনের টিকিট তিনি সংগ্রহ করতে পারবেন, তবে সেই 4 জনের যে টিকিট সংগ্রহ করবেন সেই 4 জনের নাম কিন্তু ইনক্লুড করতে হবে। পাশাপাশি তারা যে শর্তগুলো দিয়েছেন যে এইবার যে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সেই অগ্রিম টিকিটের ফেরত যে টাকাতে, যদি যে কোনো কারণে যদি যাত্রাতে না যায় তাহলে তার টাকাটা কিন্তু এবার ফেরত পাবে না। এবং আরো বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহী, যে আপনি জানেন যে রেলওয়ের পশ্চিম জোন, যেটা এইখানে রেলওয়ে পশ্চিম জোনের যে যিনি জেনারেল ম্যানেজার আছেন ফরিদ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে 18 জোড়া ট্রেন যেটা শিডিউল ভিত্তিক প্রতিদিন যাওয়া আসা করে, সেটা পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল সব মিলে সেইটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। তবে একটি বিষয় আপনাদেরকে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে সারা বাংলাদেশের মোট 5 জোড়া ট্রেন কিন্তু আসলে স্পেশাল যাত্রার জন্য বা স্পেশাল ঈদ যাত্রার জন্য 5 জোড়া ট্রেন প্রস্তুত রাখা হয়েছে এবং 47টি কোচ অতিরিক্ত রাখা হয়েছে। প্রয়োজন বোধে সেটা লাগানো হবে এবং সেটা পার্বতীপুর যে স্টেশন, সেই পার্বতীপুর স্টেশন থেকে ঢাকার যে এক্সট্রা ট্রেন যেটা, সেটা মূলত পার্বতীপুরের গার্মেন্টস যে যাত্রী বা গার্মেন্টস এর কর্মচারী তাদের জন্য মূলত রাখা হয়েছে বা প্রস্তুত রাখা হয়েছে। তো ইমা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে, রাজশাহী রেল স্টেশন থেকে আমার কাছে ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটের সর্বশেষ।
শ্যামল, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ক্রমেই তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। 4 দিনের যৌথ হামলায় ইরানের সহস্রাধিক বেসামরিক নিহত। ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত সচিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার, জানালেন পরিবেশ মন্ত্রী। সরকার প্রধানের সঙ্গে আনসার ভিডিপিডিটির সাক্ষাৎ। এবং প্রসিকিউশনের আবেদনে আজ হচ্ছে না রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির মামলার রায়। গণহত্যায় উস্কানিতে জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।